নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা জানি যে সিটেট, সেন্ট্রাল টেট যেটা, সেই সেন্ট্রাল টেটের সিলেবাসের ভিত্তিতেই কিন্তু অন্যান্য সমস্ত যে টেট পরীক্ষাগুলো, যেগুলো আমাদের স্টেট ওয়াইজ বিভিন্ন যে টেট পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু এই সেন্ট্রাল টেটের সিলেবাসের ধাঁচেই তৈরি সিলেবাসটা। যেমন আসাম টেট, ত্রিপুরা টেট, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট, এছাড়াও ঝাড়খণ্ড টেট, বিহার টেট, ইউপি টেট, হিমাচল প্রদেশ টেট, প্রত্যেকটা টেট পরীক্ষার সিলেবাস একটু যদি আমরা বিচার বিশ্লেষণ করি দেখতে পাবো যে সি-টেট বা সেন্ট্রাল টেটের যে সিলেবাস তার ভিত্তিতেই কিন্তু তৈরি। তাহলে সেন্ট্রাল টেটের সিলেবাস ওয়াইজ যদি ঠিকঠাকভাবে রেডি করা যায় সিলেবাস ভিত্তিক যে আলোচনাটা, তাহলে আমরা যেকোনো টেট পরীক্ষার ক্ষেত্রেই সেটা কিন্তু কাজে লাগবে। আমরা জানি সেন্ট্রাল টেটে ২ টো পেপার থাকে। একটা পেপার 1 যেটা প্রাইমারি স্টেজের জন্য। ওখানে ক্লাস 1 to 5 এর জন্য আ সেই সিলেবাসটা, এবং পেপার 2 হচ্ছে এলিমেন্টারি স্টেজ ক্লাস 6 to 8 এর জন্য। দুটো ক্ষেত্রেই কিন্তু সিডিপির সিলেবাস একেবারে সেম। আজ আমরা সিডিপি সংক্রান্ত যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ বিকাশ এবং শিখনের সঙ্গে এর সম্পর্ক। এই যে সিটেট বা বিভিন্ন টেট সংক্রান্ত যে আপডেট তথ্যগুলো, সেগুলো তোমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েই যাও, যে কোথায় কখন ফর্ম বেরোচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, লাস্ট ডেট কবে, তার ডিটেলস ইত্যাদি। তো আমরা সেই বিষয়ে যাব না, আমরা শুধুমাত্র যে কন্টেন্ট ভিত্তিক আলোচনা তার মধ্যেই ব্যাপারটাকে সীমাবদ্ধ রাখবো। তাহলে আজ আমাদের আলোচনার দিকে আমরা এগোই, ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ শিখনের সঙ্গে বিকাশের সম্পর্ক কি। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, বিকাশ এবং শিখনের সঙ্গে এর যে রিলেশনশিপ বা সম্পর্ক, এটা সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি। তাহলে বিকাশ কি? গ্রোথ এবং ম্যাচুরেশনের মাধ্যমে যখন কোনো একজন শিশু কিছু করার ক্ষমতা অর্জন করে উৎকর্ষতার সঙ্গে, তখন তাকেই বলা হচ্ছে বিকাশ। আসলে গ্রোথ মানে কি? শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ওজন বৃদ্ধি পাচ্ছে, এটাই হচ্ছে গ্রোথ। পরিণামন বা ম্যাচুরেশন কি? যে যখন দেহের উচ্চতা এবং ওজন বৃদ্ধি পেল, তখন কি হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের এবং পায়ের মাংসপেশিগুলো কিন্তু বেশ শক্তিশালী হচ্ছে। অর্থাৎ সে কোনো কিছু করার জন্য উপযুক্ত স্তরে উপনীত হচ্ছে। এটাকেই বলা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। এর ফলে কি ঘটছে? এর ফলে বাচ্চা ৬ মাসে হামাগুড়ি দিতে শিখছে, ৮ মাসে দাঁড়াবার চেষ্টা করছে, ১০ থেকে ১২ মাসের মধ্যে সে কিন্তু ধীরে ধীরে হাঁটতে এবং চলতে শিখছে। অর্থাৎ তার শারীরিক বিকাশ ঘটছে। তাহলে আমরা বলতে পারি যে বিকাশ হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস, যেটা কি করে? কোনো একজন ব্যক্তির হচ্ছে ক্ষমতার সূচনা ঘটায় এবং সেটাকে বৃদ্ধি করে ধীরে ধীরে, এবং উৎকর্ষতার সঙ্গে কোনো একটা কাজ সম্পন্ন করতে সাহায্য করে। তাই তো? এবারে আমরা বিকাশের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দেখব। ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট। বিকাশের প্রথম বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি যে শিখন বা লার্নিং এবং পরিণমন বা ম্যাচুরেশন, এর ফলেই কিন্তু বিকাশ ঘটে। মনোবিদ বেয়ার বলেছেন যে আচরণের পরিবর্তন বা শিখন, এর মাধ্যমে কিন্তু কি ঘটে? বিকাশ ঘটে। এবারে এই শিখন কিভাবে ঘটে? আমরা আলোচনা করলাম যে পরিবেশের সঙ্গে যখন শিশুর মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন ঘটে। কিভাবে শিশু পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন ঘটায়? পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে, অর্থাৎ সেন্স অর্গানস গুলোর মাধ্যমে। তখন শিশু যে ছোট্ট ছোট্ট শিখন অভিজ্ঞতাগুলো অর্জন করে, তার সমন্বয়টাই হচ্ছে কি? বিকাশ। ফলে ক্ষুদ্র ক্ষুদ্র শিখন অভিজ্ঞতাগুলোর সমন্বয়ের ফলেই বিকাশ ঘটে। পিয়াজে বলেছেন যে এই যে বিকাশ, এটা ৪ টা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। সেগুলো কি কি? প্রথমেই আসছে পরিণমন বা ম্যাচুরেশন, অর্থাৎ কোনো কিছু করার জন্য আ কোনো কিছু উপযুক্ত পরিমাণে শক্তিশালী হওয়া, সেটা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। রয়েছে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। এই যে পরিবেশের সঙ্গে পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে বা সেন্স অর্গানের মাধ্যমে যে ইন্টারেকশন ঘটছে, তার মাধ্যমে কি হচ্ছে? শিশু কিছু অভিজ্ঞতা অর্জন করছে।
এবং এর মাধ্যমে সেই বস্তু বা ব্যক্তির সঙ্গে তার কি হচ্ছে একটা মানসিক যোগাযোগ বা মেন্টাল কানেকশন স্থাপিত হচ্ছে। এটা ৩ নম্বর পয়েন্ট। এবং এই সবকিছুর ভারসাম্য বা ব্যালেন্সের মাধ্যমেই কিন্তু কি হচ্ছে ওই শিশুর বিকাশ ঘটছে। তাহলে পিঁয়াজের মতে পরিণামন বা ম্যাচুরেশন, অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স, মানসিক যোগাযোগ বা মেন্টাল কানেকশন এবং ভারসাম্যকরণ বা ব্যালেন্স এর মাধ্যমেই কিন্তু কি হয় বিকাশ ঘটে। তাহলে আমরা বলতে পারি শিখন এবং পরিণামনের ফলেই বিকাশ ঘটে। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ হচ্ছে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বা এই যে ডেভেলপমেন্ট এর একটা কন্টিনিউয়াস প্রসেস। যখন ভ্রূণ মাতৃগর্ভে স্থাপিত হয়, অর্থাৎ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত কোনো একজন ব্যক্তির কিন্তু বিকাশ চলতে থাকে। বিকাশ কখনো কোথাও থেমে যায় না। হতে পারে বিভিন্ন সময়ে এর যে হারটা বিভিন্ন হতে পারে। হ্যাঁ, রেট অফ ডেভেলপমেন্ট টা বিভিন্ন হতে পারে বিভিন্ন সময়ে। কিন্তু এটা কখনো কিন্তু থেমে যায় না। এটা কন্টিনিউয়াস প্রসেস এ চলতে থাকে মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত। ৩ নম্বর পয়েন্ট আমরা বলতে পারি বিভিন্ন বিকাশগুলো কিন্তু পরস্পর সম্পর্কিত বা ইন্টার রিলেটেড। আমরা জানি বিভিন্ন ধরনের বিকাশ কোনো একজন শিশুর মধ্যে ঘটে। প্রথম হচ্ছে শারীরিক বিকাশ বা দৈহিক বিকাশ যেটাকে বলা হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে যেকোনো এক ধরনের বিকাশ যদি কোনো একজন শিশুর ঘটে, তাহলে অন্যান্য বিকাশগুলোও কিন্তু এর দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ অন্যান্য বিকাশগুলোও কিন্তু এর দ্বারা ত্বরান্বিত হয়। পরের পয়েন্ট আমরা বলতে পারি যে বিকাশের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়। ব্যক্তিগত পার্থক্য ব্যাপারটা কি? কয়েকশো কোটি আ মানুষ কিন্তু এই পৃথিবীতে রয়েছে। কিন্তু প্রত্যেকে প্রত্যেকের থেকে ভিন্ন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে ভিন্ন। এটাকেই বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। একমাত্র দেখা যায় যে যমজ যে বাচ্চারা রয়েছে সেটাও ২ রকমের হয়। একটা সমকোষী যমজ বা আইডেন্টিক্যাল টুইনস এবং একটা হচ্ছে ভিন্নকোষী যমজ বা ফ্র্যাটার্নাল টুইনস। আইডেন্টিক্যাল টুইনস কাদের বলে? যে একটাই ডিম্বকোষ শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার পর সেটা দুভাগে ভাগ হয়ে দুটো আ ভিন্ন আ কোষ বিভাজনের মাধ্যমে দুটো ভিন্ন শিশু গঠন করে। এক্ষেত্রে দেখা যায় যে ক্রোমোজোমের গঠন প্রায় একই রকম হয়। তাহলে এক্ষেত্রে শিশুদের মধ্যে কিন্তু উম বেশ খানিকটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। ফ্র্যাটার্নাল টুইনস বা ভিন্নকোষী যমজের ক্ষেত্রে কি হয়? দুটো আলাদা, আলাদা ডিম্বকোষ আলাদা, আলাদা আ শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এবং তার ফলে এবং কোষ বিভাজনের মাধ্যমে দুটো ভিন্ন শিশু তৈরি হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমের পার্থক্য দেখা যায়। এরা কিন্তু ভাই-বোনদের মতনই কিন্তু বেড়ে ওঠে। তাহলে একমাত্র সমকোষী যমজ বা আইডেন্টিক্যাল টুইনস ছাড়া প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু প্রত্যেকটা শিশুর মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় এবং বিকাশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বিভিন্ন ব্যক্তির বিকাশের মধ্যে পার্থক্য দেখা যায়। এমনকি একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হার কিন্তু বিভিন্ন হয়। বিকাশের পরের বৈশিষ্ট্য আমরা বলতে পারি, বিকাশ সবসময় সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। অর্থাৎ বিকাশ বা ডেভেলপমেন্ট এটা ঘটে হোল টু স্পেসিফিক। দেখা যায় কোন একজন শিশু ১ম এ কি করে? সমগ্র হাতকে ব্যবহার করে কোন কিছু ধরার চেষ্টা করে। তারপরে দেখা যায় যে হাতের সব আঙুলগুলো ব্যবহার করেই সে বস্তুটাকে ধরতে পারছে এবং অবশেষে দেখা যায় মাত্র ২ টো বা ৩ টে আঙুল দিয়েই শিশু কিন্তু বস্তুটাকে ধরতে পারে। তাহলে আমরা বলতে পারি বিকাশ সবসময় সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে অর্থাৎ whole to specific ডেভেলপমেন্ট ঘটে। বিকাশের অপর বৈশিষ্ট্য হচ্ছে বিকাশে কিন্তু লিঙ্গগত পার্থক্য লক্ষ্য করা যায়। জেন্ডার ওয়াইজ ডিফারেন্স কিন্তু দেখা যায়। দেখা গেছে বালিকারা বা গার্লস যারা তারা আগে পরিণত হয় বা ম্যাচিউর হয়। তাদের বয়ঃসন্ধিকাল আগে আসে। তাদের তুলনায় বয়স বা ছেলেদের তুলনায়। তাহলে বিকাশের লিঙ্গগত পার্থক্য কিন্তু দেখা যায়। আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপর আসি বিকাশের নীতি প্রসঙ্গে। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের প্রিন্সিপালস গুলো কি, কি? প্রথমেই আমরা পাচ্ছি মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে। এটা আমরা প্রথমেও পেলাম
যে পরিণমন বা ম্যাচুরেশন এবং শিখন বা লার্নিং এর মাধ্যমেই কিন্তু বিকাশ ঘটে। এবার শিখন বা লার্নিং কিভাবে ঘটে? বাচ্চা যখন পরিবেশের সঙ্গে ইন্টারেকশন করে সেন্স অর্গানস গুলোর সাহায্যে, তখনই কিন্তু বিভিন্ন ক্ষুদ্র, ক্ষুদ্র শিখন অভিজ্ঞতা সে অর্জন করে, সেগুলোর সমন্বয়ের ফলেই বিকাশ ঘটে। এখানে ইন্টারেকশন বলতে সে তো হলো যে শিশুর পরিবেশের সঙ্গে ইন্টারেকশন, তার মাধ্যমে শিখন অভিজ্ঞতা সংগ্রহ সেন্স অর্গানের সাহায্যে, এবং সেই শিখন অভিজ্ঞতাগুলোর সমন্বয় হচ্ছে বিকাশ। আবার আমি বলতে পারি যে বংশগতি এবং পরিবেশ এর মধ্যেও কিন্তু একটা ইন্টারেকশন বা মিথস্ক্রিয়া ঘটে, যার ফলে বিকাশ ঘটে। তাহলে শুধুমাত্র পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া নয়, বংশগতি অর্থাৎ ক্রোমোজোমের গঠন এবং আ পরিবেশ, এই দুটোর মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু সামগ্রিক বিকাশ দেখা যায় কোনো একটা শিশুর মধ্যে। বিকাশ ধারাবাহিকতা বা কন্টিনিউটি বা ফ্লো মেনে চলে। দেখা যায় বিশ্বের সব জায়গায় কিন্তু প্রত্যেকটা শিশুই ১ম এ হামাগুড়ি দিতে শেখে, তারপর দাঁড়াতে শেখে, তারপর হাঁটতে শেখে। কোথাও কিন্তু এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় না। তাহলে আমরা বলতেই পারি যে বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। বিকাশ কিন্তু ২ ধরনের নীতি মেনে চলে। এক হলো সেফালকডাল নীতি, ২ হলো প্রক্সিমডিস্টাল নীতি। সেফালকডাল নীতিতে কি বলা হচ্ছে যে এখানে আমরা দেখতেই পাচ্ছি, তীর চিহ্নটা দেখে বুঝতে পারছি যে এখানে দেখা যায় যে বিকাশের গতি কোথা থেকে কোন দিকে হয়? মাথা থেকে ধীরে, ধীরে পায়ের দিকে কিন্তু বিকাশের গতি যায় বা সেটা এগিয়ে চলে। তাহলে শিশু এখানে কি করে? ১ম এ মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, তারপর সে দেহ নিয়ন্ত্রণ করতে শেখে, অবশেষে সে পা নিয়ন্ত্রণ করতে শেখে। এটা হচ্ছে বিকাশের সেফালকডাল নীতি। ২ হলো প্রক্সিমডিস্টাল নীতি। দেখো এখানে তীর চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে বিকাশের গতি হয় কোত্থেকে? কেন্দ্র থেকে পরিধির দিকে। কেন্দ্র থেকে পরিধির দিকে। এখানে শিশু ১ম এ চোখ, মাথা এবং ঘাড় নিয়ন্ত্রণ করতে শেখে। অবশেষে সে এরপর সে কনুই নিয়ন্ত্রণ করতে শেখে এবং অবশেষে সে আঙ্গুল নিয়ন্ত্রণ করতে শেখে। পায়ের ক্ষেত্রে সে ১ম এ চোখ, মাথা এবং ঘাড়, তারপরে এখানে হচ্ছে হাঁটু, তারপরে হচ্ছে আঙ্গুল। এইভাবে কিন্তু দেখা যায় যে বিকাশের গতি ঘটে যেখানে, সেটাকে বলা হয় প্রক্সিমাল ডিস্টাল নীতি। কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ ঘটছে, এবং সেফালকডাল নীতিতে আমরা দেখতে পাচ্ছি যে মাথা থেকে পায়ের দিকে কিন্তু বিকাশ ঘটছে। এখানে বিভিন্ন বিকাশগুলো পরস্পর সম্পর্কিত, সেটা সম্পর্কেও আমরা আলোচনা করলাম। যে দেখা যায় একটা বিকাশ যদি দ্রুত হারে হয়, অন্যান্য বিকাশগুলোর ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু দ্রুততা আনে। যে দৈহিক বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং বৌদ্ধিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট। যেকোনো একটা ডেভেলপমেন্ট দ্রুত গতিতে হতে শুরু হলে বাকি বিকাশগুলোও কিন্তু তার দ্বারা প্রভাবিত হয়। তাহলে এগুলো হচ্ছে বিকাশের নীতি। আমরা বিকাশের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম। ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আসি যে ডেভেলপমেন্টের স্টেজ বা বিকাশের স্তরগুলো প্রসঙ্গে। আমরা মূলত ৪ টে বিকাশের স্তর পাই। এক হচ্ছে শৈশব বা ইনফ্যান্সি, যেটা হচ্ছে ০ থেকে ২ বছর। এই সময় মূলত আমরা দেখি যে শারীরিক বিকাশ ঘটে খুব দ্রুত হারে, যেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এবং সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্টও কিন্তু দ্রুত হারে ঘটতে থাকে। কারণ এই ০ থেকে ২ বছর পর্যন্ত বয়সকাল, জন্মের পরই বাচ্চা ধীরে, ধীরে পরিপুষ্ট হয়। ৬ মাসে সে হামাগুড়ি দেয়। ৮ মাসে সে ধীরে, ধীরে আ দাঁড়াতে শেখে। এরপর সে হাঁটতে, চলতে শেখে। তারপর সে ধীরে, ধীরে কথা বলতে শেখে। এক্সপ্রেশন গুলো তার আসে এবং সে হাত, পা ছোড়ার চেষ্টা করে। তাহলে এই সময় মূলত শারীরিক এবং সঞ্চালনমূলক বিকাশ লক্ষ্য করা যায়। ২ নম্বর হচ্ছে ১ম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, যেটা ২ থেকে ৬ বছর। এই সময় সব ধরনের বিকাশ অত্যন্ত দ্রুত হারে ঘটতে থাকে। তাই এই সময়কাল ভীষণ গুরুত্বপূর্ণ। এইজন্যই এখন ECCE অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এর উপর এত গুরুত্ব দেওয়া হয়। এই ২ থেকে ৬ বছর বয়স পর্যন্ত সময়কালে দেখা যায় যে জ্ঞানমূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট, ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট, প্রক্ষোভমূলক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ব্যক্তিত্বের বিকাশ বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট খুব দ্রুত হারে ঘটে। এর পরের স্টেজ হচ্ছে পরবর্তী বাল্যকাল বা লেট চাইল্ডহুড, যেটা হচ্ছে ৬ থেকে ১১ বছর। এই সময় সব ধরনের বিকাশ ধীরে, ধীরে এগোতে থাকে। ৪ হচ্ছে কৈশোর বা এডোলেসেন্স, যেটা হচ্ছে
অ্যাডোলেসেন্স পিরিয়ডে ১১ থেকে ১২ বছর থেকে ২০ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স। এই সময়েও কিন্তু সব ধরনের বিকাশ ধীরে, ধীরে চলতে থাকে। এর পরের যে স্টেজ সেটাকে বলা হচ্ছে ২০ থেকে ৬০ বছর, যেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট, এবং ৬১ বছর থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল সেটাকে বলা হচ্ছে বৃদ্ধ অবস্থা বা ওল্ড এজ। এই সময় ধীরে, ধীরে কর্মক্ষমতা হ্রাস পেতে থাকে, স্মৃতিভ্রংশ দেখা যায়, স্বাস্থ্যহীনতা এবং দুর্বলতা কিন্তু লক্ষ্য করা যায়। তবে এই যে স্টেজগুলো মূলত এই ৪ টা স্টেজের কথাই আমরা আলোচনা করব। এটাকে বলা হচ্ছে জন্মোত্তর বা পোস্ট ন্যাটাল স্টেজ। এর আগেও ২ টো স্টেজ রয়েছে, যেটা হচ্ছে প্রিনেটাল বা প্রাক জন্ম স্টেজ। অর্থাৎ এটা হচ্ছে নিষেক থেকে ২৮০ দিন পর্যন্ত সময়কাল, যে সময় বাচ্চারা কি থাকে? মায়ের গর্ভে থাকে। মায়ের গর্ভে ধীরে, ধীরে বাচ্চারা পূর্ণতা পায়। এই সময়েও কিন্তু দেখা যায় শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট এবং সঞ্চালনমূলক বিকাশ বা মোটর ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়। কারণ বাচ্চাদের কোষ বিভাজনের মাধ্যমে বাচ্চারা পূর্ণতা পায়, তাদের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয় এবং ভেতরের মুভমেন্ট বাচ্চার কিন্তু লক্ষ্য করা যায়। যেটা হচ্ছে প্রিন্যাটাল বা প্রাক জন্মস্তর, এবং জন্মকালীনটাকে বলা হচ্ছে পেরিনেটাল, যেটা হচ্ছে প্রসবের সময়। এই সময় কিন্তু কোনো বিকাশ লক্ষ্য করা যায় না। তাহলে এত কিছু আলোচনা না করে আমরা মূলত স্টেজেস অফ ডেভেলপমেন্ট এ এই ৪ টে স্টেজ আলোচনা করব, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। শৈশব বা ইনফ্যান্সি ০ থেকে ২ বছর, প্রথম বাল্যকাল আর্লি চাইল্ডহুড ২ থেকে ৬ বছর, পরবর্তী বাল্যকাল ৬ থেকে ১১ বছর, যেটা হচ্ছে লেট চাইল্ডহুড, এবং কৈশোর বা অ্যাডোলেসেন্স, যেটা হচ্ছে ১১ থেকে ১২, ১১ বা ১২ থেকে ২০ বছর বয়স পর্যন্ত সময়কাল। আমরা দেখি যে ০ থেকে ৬ বছরের মধ্যে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট প্রায় 90% ঘটে। তাহলে জীবনের কোনো একটা শিশুর জীবনের ১ম ৬ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। যার জন্য এখন এই ৬ জন্ম থেকে ৬ বছর পর্যন্ত যে সময়কাল, তার উপর কিন্তু আ ভীষণ গুরুত্ব আরোপ করা হচ্ছে। এরপর আসি যে পিঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের স্তর বা কগনিটিভ ডেভেলপমেন্ট এর যে স্টেজ গুলো, সেখানেও কিন্তু উনি একই রকম ভাবে ভাগ করেছেন। প্রথমটাকে বলা হয় সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। কগনিটিভ ডেভেলপমেন্ট এর যে স্টেজ গুলো, সেটা ০ থেকে ২ বছর, যেটাকে আমরা শৈশবকাল বলছি। ২ হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে ২ থেকে ৭ বছর, যেটাকে আমরা প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড বলছি। এটা হচ্ছে মোটো সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ ৭ থেকে ১১ বছর, যেটাকে আমরা পরবর্তী বাল্যকাল বা লেট চাইল্ডহুড বলছি, এবং ৪ হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর ১১ থেকে ১৮ বছর, যেটাকে আমরা কৈশোর বা অ্যাডোলেসেন্স বলছি। তাহলে পেঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের স্তরের সঙ্গেও কিন্তু এই ডেভেলপমেন্টের স্টেজগুলোর কিন্তু সামঞ্জস্য রয়েছে। আমরা পরবর্তী ক্লাসে বা পরের ক্লাসে এই যে প্রত্যেকটা স্টেজের যে ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব, এবং পেঁয়াজ সম্পর্কে তো আলোচনা আছেই তারপরের ক্লাসে। এরপর আমরা আসি যে ফরাসি দার্শনিক এবং চিন্তাবিদ জিন জ্যাক রুসোর মতে এই যে বিকাশের স্তরগুলো কি কি? দ্য ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ স্প্যান আফটার রুসো। তার আগে আমরা রুশো সম্পর্কে কিছু জেনে নিই, যে এই যে বিখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ, তিনি ফরাসি ছিলেন। তার জন্ম হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে ১৭১২ খ্রিস্টাব্দে। শিক্ষা সম্পর্কিত তার যে চিন্তাভাবনা, সেখানে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল সেই সময়ে, যেটা জনমানুষের মধ্যেও সঞ্চারিত হয় এবং তাদের মধ্যে একটা মানসিক বিপ্লব বা মেন্টাল রিভলিউশনের সূচনা করে। তার জন্য জিক-জ্যাক রুশোকে ফরাসি বিপ্লবের অগ্রদূত বা হারবিঞ্জার অফ ফ্রেঞ্চ রিভলিউশনও বলা হয়। বিখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ রুশোর মতে এডুকেশনের এম কি হওয়া উচিত? বাচ্চাদের যে শেখানো হবে, কোন দিকে লক্ষ্য রেখে বাচ্চাদের শিক্ষিত করা হবে? যাতে তাদের শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঘটে। ইন্দ্রিয় অঙ্গগুলো যাতে প্রশিক্ষণ ঘটানো যায়, অর্থাৎ সেন্স অর্গানস গুলোর ট্রেনিং দেওয়া যায়। কেন? এই সেন্স অর্গান গুলোর সাহায্যেই কিন্তু তারা কি করবে? না প্রকৃতি বা নেচারের সঙ্গে ইন্টারেকশন এর মাধ্যমে তারা শিখবে। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা বুদ্ধিবৃত্তিক বিকাশ যাতে শিশুদের ঘটে। ইমোশনাল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ যাতে ত্বরান্বিত হয়। আর্ট অফ লিভিং, অর্থাৎ জীবনে কিভাবে বাঁচতে হবে সেটা যেন তারা বুঝতে পারে শিশুরা। তারা যেন নিজেদের অধিকার রক্ষা করতে পারে বা নিজেদের রাইটকে প্রোটেক্ট করতে পারে। এবং ডেভেলপমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, অর্থাৎ স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ যাতে তাদের মধ্যে ঘটে, সেইভাবে কিন্তু শিশুদের এডুকেট করা উচিত।
বিখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ রুশোর মতে শিক্ষার লক্ষ্য এগুলো হওয়া উচিত। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে শিশুকে এডুকেশন দেওয়া প্রয়োজন বলে মনে করতেন রুশো। তাহলে রুশোর এই যে বৈপ্লবিক চিন্তাধারা, এর পেছনে কারণ কি ছিল? এর পেছনের কারণ ছিল যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই জেনেভার প্রাকৃতিক পরিবেশ। সেই প্রাকৃতিক পরিবেশ কিন্তু তার উপর গভীর প্রভাব ফেলেছিল। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে প্রকৃত জ্ঞান আমরা কিন্তু প্রকৃতি থেকে পাই, নেচার থেকে পাই। কখনোই কিন্তু সমাজ থেকে নয়। কারণ সোসাইটি বায়াসড হতে পারে। মানুষের মেন্টালিটি বায়াসড হতে পারে। বায়াসড সোসাইটি বা বায়াসড মেন্টালিটি থেকে কখনো কিন্তু প্রকৃত জ্ঞান আহরণ সম্ভব নয়। তাই তিনি মনে করতেন যে প্রকৃত জ্ঞান কিন্তু বাচ্চারা প্রকৃতি থেকেই পাবে, নেচার থেকে পাবে। কোনো বায়াসড সোসাইটি বা বায়াসড মেন্টালিটি বা বায়াসড পারসন থেকে নয়। তিনি মনে করতেন যে মানুষের যে ইন্দ্রিয়গুলো, সেন্স অর্গানগুলো সেগুলোই হচ্ছে জ্ঞানের প্রবেশদ্বার। তাই তিনি কিন্তু এইমস অফ এডুকেশনে কিন্তু এই সেন্স অর্গানস গুলোর ট্রেনিং এর কথা কিন্তু তিনি বলেছিলেন। এবং তিনি মনে করতেন যে এই যে সেন্স অর্গান দ্বারা যে আমরা শিক্ষা লাভ করি, ইন্দ্রিয় দ্বারা আমরা যে শিক্ষা লাভ করি সেটাই কিন্তু সত্যিকারের শিক্ষা বা প্রকৃত শিক্ষা। বিখ্যাত চিন্তাবিদ জিন জ্যাক রুশোর মতে এই চাইল্ডহুড এটা এত গুরুত্বপূর্ণ কেন? চাইল্ডহুড কেন এত গুরুত্বপূর্ণ রুশোর ক্ষেত্রে? তিনি মনে করতেন যে এই যে চাইল্ডহুড, এই যে বাচ্চা অবস্থা, এই সময় কিন্তু বাচ্চাদের যে ক্যারেক্টার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ নিজস্ব ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং ফ্রিডম এই সময় কিন্তু একটা আকার নিতে শুরু করে। অর্থাৎ স্বাধীন চিন্তার যে ক্ষমতা সেটা কিন্তু একটা রূপ নিতে শুরু করে। তাহলে কোনো একজন শিশু তার ব্যক্তিত্ব এবং তার চিন্তার ক্ষমতা গড়ে ওঠার ১ম ধাপ হচ্ছে এই চাইল্ডহুড। তাই রুশোর কাছে চাইল্ডহুড কিন্তু এত ইম্পোর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন যে মিস এডুকেটিং বা ভুল শিক্ষা একটা চাইল্ড বা বাচ্চাকে কিন্তু ডিস্টর্ট করতে পারে তার ন্যাচারাল গ্রোথকে। তার যে প্রকৃত যে বৃদ্ধি বা তার আপনা আপনি প্রাকৃতিকভাবে যে বেড়ে ওঠা তাকে কিন্তু বিকৃত করতে পারে বা তাকে তার ছন্দটাকে নষ্ট করতে পারে ভুল শিক্ষা। তাই মিস এডুকেটিং কোনো মতেই উচিত নয় একটা চাইল্ডকে দেওয়া তার চাইল্ডহুডে। তিনি রুশোর মতে a child raised in harmony with nature becomes a moral and rational adult. একটা বাচ্চা তখনই একটা নীতিবোধ এবং যুক্তিসম্পন্ন প্রাপ্তবয়স্ক বা নাগরিক হয়ে উঠতে পারবে যখন সে নেচার বা প্রকৃতির সঙ্গে একটা ছন্দ বা সামঞ্জস্য রেখে বা মেনে সে যখন বড় হবে। তার মধ্যে কিন্তু কোনো বায়াসড মেন্টালিটি ঢুকে গেলে কিন্তু তার এই যে ন্যাচারাল যে ভাবে বেড়ে ওঠা বা একজন মোরাল, রেশনাল অ্যাডাল্ট রূপে তার যে গড়ে ওঠা, সেখানে কিন্তু বাধার সৃষ্টি হতে পারে। রুশোর আদর্শ নাগরিক কিন্তু বা রুশোর যে আইডিয়াল সিটিজেন হিসেবে তিনি এইরকমই চিন্তা করতেন যে একটা বাচ্চা সে কিন্তু প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠবে। চাইল্ডহুডে সে নিজস্ব ব্যক্তিত্ব, তার স্বাধীন চিন্তার ক্ষমতা প্রকাশিত হবে। ভুল শিক্ষা বা মিস এডুকেট করা কিন্তু চলবে না কোনো একটা বাচ্চাকে এবং যখন কোনো একটা বাচ্চা প্রকৃতির সঙ্গে ছন্দ বা সামঞ্জস্য রেখে বড় হয়ে ওঠে, তখন সে কিন্তু একজন নীতিবোধ এবং যুক্তিসম্পন্ন প্রাপ্তবয়স্ক বা নাগরিক রূপে গড়ে উঠতে পারে, যেটা প্রত্যেক সমাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মঙ্গলকারক। রুসোস এডুকেশনাল ভিউজ অর্থাৎ শিক্ষা প্রসঙ্গে রুসোর দৃষ্টিভঙ্গি কি ছিল? যে প্রকৃতি থেকে শিক্ষা লাভ করবে কোনো একজন শিশু। ন্যাচারাল লার্নিং এর উপর তিনি কিন্তু গুরুত্ব আরোপ করেছিলেন। শৈশবকে রক্ষা করা বা প্রোটেক্টিং চাইল্ডহুড ইন্টিগ্রিটি অর্থাৎ একটা চাইল্ডকে নেচারের সংস্পর্শে বড় হতে দেওয়া এবং কোনো বায়াসড মেন্টালিটি থেকে দূরে রাখা এটা কিন্তু শিক্ষার একটা লক্ষ্য বলে তিনি মনে করতেন। ক্রিটিক অফ ফর্মাল এডুকেশন তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার সমালোচনা করেছিলেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানেই প্রতিষ্ঠান মানেই সেটা কারো না কারোর অধীনে পড়ে এবং তার যে মেন্টালিটি সেখানে কিন্তু প্রভাবিত তার মেন্টালিটির দ্বারা বাচ্চাদের প্রভাবিত হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থেকে যায়। তাই তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সমালোচনা করেছিলেন। চিলড্রেনস অটোনমি শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার স্বীকৃতিকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন যে নেচারের সংস্পর্শে ন্যাচারাল হারমোনিতে একটা বাচ্চা কিন্তু বড় হয়ে উঠবে। রুশো বলেছিলেন যে শিশুদের অন্বেষণ এবং আবিষ্কারকে সমর্থন করা অর্থাৎ সাপোর্টিং এক্সপ্লোরেশন বাচ্চারা নেচারের সংস্পর্শে থাকবে তাদের সেন্স অর্গান দিয়ে সমস্ত কিছু দেখবে শুনবে বুঝবে এবং তারা নিজেদের মতন করে কোনো একটা জিনিসকে ডিসকভার করার চেষ্টা করবে আবিষ্কার করার চেষ্টা করবে এবং সেখান থেকে তারা শিখবে।
এবং আরো একটা কথা তিনি বলেছিলেন যে ডেভেলপমেন্টাল স্টেজেস গুলোকে কিন্তু ভালোভাবে নজরে রাখা কোনো একটা শিশুর বেড়ে ওঠার পথে। অর্থাৎ শিশুর বড় হওয়ার সময় বিকাশের যে পর্যায়গুলো রয়েছে তার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা শনাক্ত করা। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে সঠিকভাবে শিশু সেগুলোকে ওভারকাম করছে কি করছে না সেই ব্যাপারটা নজরে রাখা, এটাও কিন্তু ছিল শিক্ষা প্রসঙ্গে রুশোর দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই ব্যাপারগুলোর উপর তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। রুশোর মতে স্টেজেস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের স্তরগুলো কি, কি? তিনি বলেছিলেন ০ থেকে ৫ বছর বয়সকালকে বলেছিলেন শৈশব বা ইনফ্যান্সি। ৫ থেকে ১২ বছরের যে সময়কাল তাকে বলেছিলেন চাইল্ডহুড বা বাল্যকাল। কৈশোর হচ্ছে ১২ থেকে ১৫ বছর অ্যাডোলেসেন্স এবং ১৫ থেকে ২৫ বছরের যে সময়কাল তাকে তিনি বলেছিলেন যৌবন বা ইয়ুথ। তাহলে এখানে সামান্য যে একটু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে ইনফ্যান্সি ০ থেকে ২ বছর এবং চাইল্ডহুডকে দুভাগে ভাগ করা হয়েছে। যে আর্লি চাইল্ডহুড বা ১ম বাল্যকাল যেটা ২ থেকে ৬ বছর আর লেট চাইল্ডহুড হচ্ছে পরবর্তী বাল্যকাল যেটা ৬ থেকে ১১ বছর। রুশোর মতে এই যে ১ম বাল্যকাল আর্লি চাইল্ডহুড যেটা ২ থেকে ৬ বছর এবং শৈশব ০ থেকে ২ বছর এই দুটোকে মিলে তিনি শৈশব বা ইনফ্যান্সি হিসেবে এটাকে দেখেছেন ০ থেকে ৫ বছর। যেটা আমরা পরবর্তী বাল্যকাল বলছি লেট চাইল্ডহুড ৬ থেকে ১১ বছর সেটাকে তিনি বাল্যকাল বলেছেন ৫ থেকে ১২ বছর। এবং কৈশোর যেটা ছিল ১১ বা ১২ বছর থেকে ২০ বছর পর্যন্ত সেটাকে তিনি করেছেন ১২ থেকে ১৫ সেটা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স এবং তার পরবর্তী যে সময়কাল প্রাপ্তবয়স্কের আগে ১৫ থেকে ২৫ বছর যে সময়কাল তাকে তিনি বলেছেন যৌবন বা ইয়ুথ। এইভাবে তিনি ডেভেলপমেন্টের স্টেজগুলোকে ভাগ করেছিলেন। তাহলে আজ আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম সেটা হচ্ছে বিকাশ। বিকাশ তার বৈশিষ্ট্যগুলো কি, কি? তার নীতিগুলো কি, কি? বিকাশের বিভিন্ন স্তরগুলো কি, কি? পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ তার সঙ্গে এই স্তরের সামঞ্জস্যগুলো কি, কি? এবং বিখ্যাত চিন্তাবিদ এবং দার্শনিক রুশো তার কাছে চাইল্ডহুড এত গুরুত্বপূর্ণ কেন? তার যে বৈপ্লবিক চিন্তাভাবনা শিক্ষার প্রতি এবং তার মতে যে আমাদের স্টেজ অফ ডেভেলপমেন্ট গুলো কি, কি? এ সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করলাম। পরদিন আমরা আলোচনা করব বিকাশের যে স্তরগুলো আমরা পেলাম তার প্রত্যেকটা স্তরের বিভিন্ন ধরনের বিকাশের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। আশা করি তোমাদের কিছুটা হলেও ব্যাপারটা ভালো লাগলো। পাশে থেকো, ভালো থেকো। ধন্যবাদ।